আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। 31 ডিসেম্বর যে বিষয় নিয়ে এখন চারিপাশে উত্তাল হইচই, এলাহি কাণ্ড। আসলে 31 ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, এটা ধোঁয়াশা রাখলেও পরিষ্কার যে বিষয়টা আমি বলছি আপনাদের, এবং মিলিয়ে নেবেন বিকেলের প্রোগ্রামের সাথে, সেটা হলাম এই সমন্বয়করা 72-এর সংবিধান বাতিল করার ঘোষণা দিবে, বিপ্লবী সরকার গঠন করার একটা পায়তারা করছে। মানে ইউনূস তো এখন বুঝে গেছে যে আসলে 20 তারিখের পরে আমার খুঁটিতে কুলাইব না বাংলাদেশ থাকা। এইটা ছাত্র সমন্বয়ক সহ বাকি উপদেষ্টাদের বলে দিছে। রাষ্ট্রপতি অপসারণ এবং বিপ্লবী সরকার গঠন এবং 72-এর সংবিধান বাতিল, এই তিনটা হলাম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইটাকে নিয়েও বিশাল বড় একটা ষড়যন্ত্র পাকাইতেছে এরা। এরা মানুষের মৃত্যু ছাড়া কিছু বোঝে না। আজকে বিকালের প্রোগ্রাম নিয়ে তারা আবার সেই 1 আগস্টের পর থেকে 5 আগস্ট পর্যন্ত যেভাবে সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে, হত্যা করেছে, এই বিকালের প্রোগ্রামে বিভিন্ন জায়গায় তারা নিজেরাই বম্বিং করতে পারে, নিজেরাই হামলা করে এইটার দায়ভার আবার তারা সেই পূর্বের ন্যায় আওয়ামী লীগের উপরে চাপানোর একটা পায়তারা করতেছে। সচিবালয়ের নাটক, গাড়ি অ্যাক্সিডেন্ট নাটক, সব নাটক কিন্তু উন্মোচিত হয়েছে। এখন কিন্তু আর কোনো লুকোচাপি নাই। এখন ওই যে জঙ্গির যে মুখপাত্র বলি মাহফুজ আলম, সে খলিফা, আমি বলছি না, তার কথা একটু শুনে নেন। পালনবাদ পালনবাদ মানে হচ্ছে একজন রব, উনি আমাদের প্রতিপালক, উনি আমাদেরকে পালন করতেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে রবের খলিফা হিসাবে আমাদেরকেও পালন করা। শুনতে পারলেন? সে হইলাম খলিফা, সে দেখভালের দায়িত্ব নিছে। শুনতে পারলেন তো? আর তারই এই বক্তব্যের, এই যে কথাটা বলল, এর প্রেক্ষাপট প্রতিফলন করছে যে যশোরের একটা মাদ্রাসায় সেইখানে পোলাপানে কিভাবে জঙ্গি সাজে নাটক করাতে বাধ্য করছে, এবং সকল জায়গায় দেখবেন ঢাকা শহরে কিন্তু কালো পতাকা নিয়ে মিছিল করেছে। এরা হইলাম আইএস জঙ্গির সদস্য কালেক্ট করতেছে এবং ছোট ছোট পোলাপানের মধ্যে এই ধারণা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটু দেখেন যশোরের চিত্রটা। দেখতে পারলেন? এভাবেই মাহফুজ আলমরা আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করে দেশটাকে একটা লুটতরাজে পরিণত করেছে। 72-এর সংবিধান বাতিল যে করতে চাচ্ছে কেন, তার সবচেয়ে বড় উদাহরণ আপনারা জানেন, স্বাধীনতার পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের কোনো দূতাবাস বা পতাকাবাহী কোনো কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকা নিষেধ ছিল। আর আজকে এই 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথিত মেধাবীরা অবাধে পাকিস্তানি দূতাবাসের লোকজন পাকিস্তানি পতাকা পতপত করে উড়িয়ে কলা ভবনের সামনে গাড়ি দাঁড়া করিয়ে রাখে। সেইটার সাথে নির্লজ্জর মতো এরা কিসের মেধাবী, এরা আবার ছবি তুলে। এই হলাম কথিত মেধাবীদের অবস্থা। একটু দেখে নেন, আমার কথা বিশ্বাস করা দরকার, একটু দেখে নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, সেই কলা ভবনের সামনেই কিন্তু একটি গাড়ি আমরা লক্ষ্য করেছি, যে গাড়িটি এতে পাকিস্তানের জাতীয় পতাকা লাগানো রয়েছে। যদিও আপনারা জেনে থাকবেন, সম্প্রতি 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর কিন্তু পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই প্রত্যাহারটি তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করে নেয়, এবং এরপরই কিন্তু আসলে পাকিস্তানের সঙ্গে আবারও নতুন করে কিন্তু সম্পর্কে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কলা ভবনের সামনে সেই গাড়িটি কিন্তু আসলে রয়েছে, যেটি ঘিরে কিন্তু অনেক মানুষ আসলে ছবি তুলছে, আপনারা লক্ষ্য করেছেন কিছুক্ষণ আগে। এবং সেই গাড়ি দেখে অনেকেই অবাক, অনেকে হয়েছেন যে পাকিস্তানের পতাকা সম্বলিত গাড়ি আসলে এই মুহূর্তে কলা ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, যেখানে বেশ কিছুদিন আগেও যদি এটাই হলাম কথিত মেধাবীদের অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা। 71-এর পরাজিত যা শক্তি, যারা নাকি বাংলাদেশে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই, আজকে তাদের কাছেই লাঞ্ছিত হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তানেরা। ভাবা যায়? একটু দেখে নেন যে কিভাবে লাঞ্ছিত করছে। ঠিকই আছে আইন। দেখতে পারলেন? এখানেই শেষ না, আরেকটা ভিডিও একটু দেখে নেন যে আরেকজন মুক্তিযোদ্ধাকে কিভাবে লাঞ্ছিত করছে। দেখেন, এভাবেই সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করছে কথিত মেধাবীরা। এই বুদ্ধিজীবী দিবসে 14ই ডিসেম্বর দেখেন আরেক মুক্তিযোদ্ধাকে কিভাবে হেনস্থা করছে। কিসের জাতির জন্য? জাতির জন্য কে? কিসের জাতির জন্য? জাতির জন্য কি আপনি জানেন? আলাদা ভাষা নেই, শেরে ভাষা তারাও দেশের স্বাধীনতার বই। এরা নাকি মেধাবী, চিন্তা করা যায় এরা কোন দিকে দেশটাকে ঠেলে দিচ্ছে। এটাই কি নতুন বাংলাদেশ? 31শে আগস্টের পরে, আজকের এই বিকাল বেলার প্রোগ্রামের পরে মুক্তিযোদ্ধাদের কি এর চেয়েও বেশি লাঞ্ছিত হতে হবে এই কথিত মেধাবীদের কাছে? আপনারা কি এখনো আপনাদের বিবেক জাগ্রত করতে পারছেন না? কেন এদের এই বাটপার প্রতারকদের প্রতারণায় পড়ছেন? বাংলাদেশটাকে কিভাবে তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, অস্থিতিশীল করে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। বাংলাদেশের আজকে শিক্ষা খাতের কতগুলা কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, কোনো পাঠদানের ব্যবস্থা নাই, কত অপ্রাসঙ্গিক ব্যাপার পাঠ্য বইগুলাতে ঢুকিয়ে দিয়েছে। এখনো কি আপনারা বুঝতে পারছেন না যে আসলে এরা কি জন্য বাংলাদেশে মস্তুতে বসছে, ক্ষমতা দখল করেছে? এখন দেখেন এই যে সমন্বয়করা আজকেও দাবি করছে যে সাখাওয়াত হোসেনকে উপদেষ্টার থেকে সরাইতে হবে। কেন সরাইতে হবে একটু শুনে নেন। তবে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে যা বক্তব্য শুনলাম, সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে, এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক। এক তো পুলিশের হাতে আছে, ইউনিফর্ম তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে, তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি এখানে তো মাত্র 7-8 জন, ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে।
এটা খুবই মারাত্মক। মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করে দেখছেন, এই সাখাওয়াত হোসেন তো মুখ ফুসলে সত্য কথাটা বলে ফেলছে যে যে মেটাল বুলেটটা পাওয়া গেছে এটা পাবলিকের হাতে কিভাবে গেল, এটা তো অবৈধতা থাকার কথা না। তারা যে 5ই আগস্ট পরবর্তী জঙ্গিদের মুক্ত করে তাদের হাতে এই অবৈধ অস্ত্র দিয়ে কিভাবে ছাত্রদের উপর গুপ্ত হত্যা করা হয়েছে, বাংলাদেশের তরুণ মেধাবীদের কিভাবে হত্যা করেছে তা তো আপনারা দেখেছেন। আর এই সত্য কথাটাই কিন্তু এম সাখাওয়াত হোসেন বলেছে। গৃহযুদ্ধ নিয়ে একটু কথা বলি, যে এরা বিভিন্নভাবে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানোর পায়তারা করছে। প্রথমে একটু দেখে নেই এদের কথিত বুদ্ধিজীবী, ভণ্ড, প্রতারক, একটা লম্পট ওই ফরহাদ মাজাহার নানান ভাবে সে কিভাবে যুক্তি তর্ক দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে সেইটা একটু দেখে আসি চলো। এখন রাষ্ট্রপতি তার নিজের কথার মধ্য দিয়েই তিনি ধরা পড়ে গেছেন। তাকে এখানে রাখবার কোনো প্রকার যুক্তি নেই। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং তাকে অপসারণের পক্ষে যদি কোনো জেনারেল দাঁড়ায় সেই জেনারেলদেরকে অপসারণ করতে হবে। এই ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে আপনাকে, আইনগতভাবে শেখ হাসিনা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। এইটা রেখে আপনি বাংলাদেশকে কখনোই নিরাপদ করতে পারবেন না। এর সঙ্গে 17 কোটি মানুষের জীবন জড়িত। আপনি একটা গৃহযুদ্ধের মধ্যে দেশটাকে ঠেলে দিতে পারেন না। যদি আমরা এটা না করি, বাংলাদেশ নির্ঘাত একটা আপনার গৃহযুদ্ধ। এই হলাম ফরহাদ মাজাহারের বক্তব্য। এরপরে তারে যে অনুসরণ করে মাহফুজ আলম, তার একটা স্ট্যাটাস একটু দেখে নিয়ে চলো। বাম ও ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি অভ্যুত্থানে এবং পরবর্তী সময়ে সরকারে নিজেদের শরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছে। তাদের উন্মত্ততা, বিপ্লবী জোশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে। 25 নভেম্বর সোমবার দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। কয়েকদিন ধরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে এই স্ট্যাটাস দিয়েছেন মাহফুজ আলম। বিরোধ তৈরি, অভ্যুত্থানের শক্তিকে প্রতিক্রিয়াশীল করে তোলার অপচেষ্টা সবই ব্যর্থ করে দেওয়া হবে ইনশাল্লাহ। 5 আগস্ট সকালের মতো ঐক্যবদ্ধ হওয়ার দিকে অগ্রসর হওয়ার কথা তুলে ধরে মাহফুজ আলম বলেন, এবারে সাংগঠনিকভাবে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরি করবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কিভাবে উস্কে দিচ্ছে। এই জায়গায় যখন এরা ব্যর্থ হয়েছে, বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে, তখন তারা আবার ভারত সীমান্ত নিয়ে মানচিত্র বাড়িয়ে ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার আরেকটা পায়তারা করেছে। সেটা একটু দেখে নেন। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে স্ট্যাটাস দিতে পারে, মানচিত্র আঁকিয়ে দিতে পারে? মাহফুজ আলম সেটা করেছে। এখন বর্তমান যে ছিনতাই রাহাজানি বেড়ে গেছে সেটা কি দেখেছেন? এই ছিনতাই রাহাজানি ডাকাতি এই সব কিছুই হচ্ছে সমন্বয়কদের ইন্ধনে। আমার কথা বিশ্বাস করার দরকার না, একটু দেখে নেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। গণভবন থেকে কে এই ছেলে এসি খুলিয়ে নিয়ে যাচ্ছে, চলুন একটু দেখে নিই। গণভবন শেখ হাসিনার এসি খুলে নিয়ে আইছি, গরমের আরাম যাবো, পরে এসিটা লাগাবো, আর যে 15 বছর জ্বালাইছে 15 বছর আরাম। মনোযোগ দিয়ে দেখেছেন কিনা এই ছেলেকে? এখন দেখেন মোহাম্মদপুরে যে এই ছিনতাই চক্র চালায় তাকে একটু দেখে নেন। এই যে শহীদুল ইসলাম ওরফে মাহির ছত্রছায়ায় বেশ কিছু গ্রুপ এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেখতে পারলেন, মিলাইতে পারছেন? এই সেই ছেলে। তাহলে এই মেধাবীরাই তো গণভবন লুট করেছে, এই মেধাবীরা এখন ছিনতাই করছে। এই মেধাবীদের, এই টুকাইদের অস্ত্র, এই সন্ত্রাসীদের বাহিনী গঠন করে এদের হাতে পাকিস্তানের জাহাজ ভর্তি অস্ত্র আইনাই বাংলাদেশে অস্ত্রবাজি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি বাড়িয়ে দিয়েছে। এই
অবৈধ ইউনুসগং সরকার এবং এই সমন্বয়করা কোনোভাবে এই দায়ভার এরা এড়াতে পারে না। আজকের যে প্রোগ্রাম, 31শে ডিসেম্বর যে প্রোগ্রাম দিয়েছে, এই প্রোগ্রামে, আজকের এই 31 ডিসেম্বরের প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকে লোক আনা হচ্ছে, টাকার বিনিময়ে, গাড়ির বিনিময়ে। এরা টিউশনি করে, এরা এত কোটি কোটি টাকা কোথায় পাচ্ছে? সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে যথাক্রমে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে, সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে। এদের হাতে কোনো টাকা নাই, এরা নাকি ঋণ করে চলে। একটু চলুন সার্জিসের একটু বক্তব্য শুনে আসি। রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই, কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কারণ মানুষ বিশ্বাস করবে না। তো ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া একটা। আসলে ভাই, রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে হবে। তিনি কি বললেন? তারা নাকি ঋণ করে চলে, তাদের পকেটে হাত দিলে 2-3 হাজার টাকা থাকবে না। তাহলে এক একজন এই টিউশনি করা ছেলে কিভাবে কোটি কোটি টাকা খরচ করে কালকের এই প্রোগ্রাম করছে? টাকার উৎসটা কোথায়? কেন ব্যাংকে টাকা নাই বুঝতে পারছেন না এখন? এদের বিরুদ্ধে এখনই যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে এই বাটপার কইলে বাংলাদেশটাকে একদম ধ্বংস করে দেবে। আসুন আমরা সকলে মিলে এই বাটপার প্রতারকদের প্রতিহত করি, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করি। বাংলাদেশের আকাশে যে কালো মেঘ জমা হয়েছে, অচিরেই এই কালো মেঘ চিরতরে দূর করে দেওয়া হবে। যখন ইউনূস বলছে যে আমার দ্বারা আর সম্ভব না 20 জানুয়ারির পরে ক্ষমতায় থাকা, তখন এরা নতুন পথ পায়তারা করছে যে আমরা গৃহযুদ্ধ লাগুক, যাই লাগুক, কি ক্ষমতার নেশা পেয়ে গেছে। এবং আমি বলছি, দেখবেন যে আজকে বিকাল বেলাতে শুরু করে তারা বিভিন্ন জায়গায় আজকে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এবং এই দায়ভার দিয়ে আবার একটা সিম্পেথি পাওয়ার চেষ্টা করবে। ওই নাহা হান্নানরা আবার কান্নাকাটি করবে, এই বেয়াদবরা। আসুন আমরা সবাই এই বাটপার প্রতারকদের প্রতিহত করি। বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে যেভাবে তর করে এগিয়ে যাচ্ছিল, সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্যই এই ফ্যাসিস্ট ইউনূসগণদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার বিকল্প আর কিছু নাই। আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।